নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে শিল্পী ও ভাস্কর রমিতা ভাদুড়ির একক চিত্র প্রদর্শনী, যা শুরু হয়েছে 23শে আগস্ট থেকে, চলবে 29শে আগস্ট পর্যন্ত। শিল্পী রমিতা ভাদুড়ি বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি যেমন তুলির টানে এঁকে থাকেন সুদৃশ্য ছবি, আবার মাটি, ইট, সিমেন্ট, পাথর, চক ও প্লাস্টার প্যারিস সহ চাইনা ক্লে দিয়ে তৈরি করেন নিখুঁত অপরূপ ভাস্কর্য। এক সময়ের স্কুল শিক্ষিকা, তারপর দূরদর্শনের সংবাদ পাঠিকা, এত সবের মধ্যে থেকেও সাহিত্য ও সঙ্গীত চর্চায় পারদর্শিতার ছাপ রেখেছেন। ইতিমধ্যেই তার কলমের আঁচড়ে শব্দের নিপুণ বন্ধনে দুখানি কবিতার বই প্রকাশ পেয়েছে। আবার রাগা মিউজিক থেকে বেরিয়েছে একাধিক গানের অ্যালবাম। পাশাপাশি ছোটবেলা থেকেই শিল্পের প্রতি অসীম আকর্ষণই তাকে পরবর্তীতে ক্যানভাসে যেমন ছবি আঁকতে উৎসাহিত করেছে, আবার স্কুল জীবনে ফেলে আসা চক পেন্সিল দিয়ে তার হাতের নিপুণ কারুকার্যে মনীষীদের প্রতিকৃতি ফুটে উঠেছে। পাশাপাশি দৈনন্দিন জীবনে প্রতিদিন যে সমস্ত মানুষগুলিকে আমরা দেখে থাকি, তাদের জীবনশৈলীকেও ফুটিয়ে তুলেছেন। শুধু কি তাই, আঁকার ফাঁকে ফাঁকে কিংবা লেখার সঙ্গে সঙ্গে একই সাথে সঙ্গীত জগতে তালিম নিয়ে নিজেকে একজন সঙ্গীত শিল্পী হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে এই বিশিষ্ট চিত্রশিল্পী ও ভাস্কর রমিতা ভাদুড়ির একক চিত্র প্রদর্শনী ও ভাস্করের সম্পূর্ণ প্রদর্শনী শুরু হয়েছে 23শে আগস্ট থেকে, যা চলবে 29শে আগস্ট পর্যন্ত। ইতিমধ্যেই প্রদর্শনী শুরুর দিনই ইতালির এক সাহেব, যিনি তার স্ত্রী ও কন্যাকে নিয়ে কলকাতা ভ্রমণে এসেছিলেন, তিনি তার শিল্প সৌকর্য দেখে একখানি ভাস্কর্য সঙ্গে নিয়ে গেছেন ইতালিতে। এটা অবশ্যই শিল্পীর কাছে একটি বাড়তি পাওনা। চলুন এখন আমরা সরাসরি চলে যাই চিত্রশিল্পী ও ভাস্কর রমিতা ভাদুড়ির কাছে, তার মুখ থেকে শুনে নিই তার এই জার্নি সম্পর্কে। নরনারী বলে নয়, আমি তো চকটা করেছিলাম যখন, তখন তো একটা গ্যাপ পিরিয়ড ছিল, নাহলে তো আমি ছবি আঁকি। হ্যাঁ, ছবিতে একটা কম্পোজিশন, যে আমার জীবন থেকে, মানে যা কিছু সব জীবন থেকে। হয়তো কেউ স্ট্রাগল করছে, কেউ হয়তো মানে ধরুন প্রেম পর্যায়ে, নানা রকম জীবনে যা যা আসে টানাপোড়েন, বা বয়স, বৃদ্ধা বা বাচ্চা, মায়ের ভূমিকাটা ভীষণ বেশি, বাবা, তো সেগুলো তো আমি মানে ছবির মধ্যে দিয়ে তো প্রকাশ করা খুবই বড় পরিসরে। এগুলো ছোটো থেকেই তো আঁকি বুকি আর এই চলছে। রং তুলি যখন হাতে ধরলেন, সেই রং তুলি হাতে ধরার পর যেমন একধারে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির ছবিও আমরা পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানবীরও ছবি পাচ্ছি, বিভিন্ন ধরনের ছবি। আমার কাছে সব মিলেমিশে আমার যখন ছবিতে বেরোয়, সেগুলো আমি যে ভীষণ প্রকৃতির মধ্যে ঘুরে বেরিয়েছি তার নয়, বা আমি ভীষণভাবে আকাশের নিচে দাঁড়ানোর সুযোগ পেয়েছি তাও নয়, টাড়িতে অনেকে খুব খোলা আকাশ থাকে বা অনেক কিছু থাকে সেটাও নয়, কিন্তু মনের মধ্যে আকাশ আছে। এই মনের মধ্যে যখন আকাশ, সেই আকাশে পাখি ওড়ে, সেই আকাশে গাছের পাতা দোলে, আর তার থেকে আপনার তো কবিতাও সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তার থেকে তো কবিতারও সৃষ্টি হয়েছে। হ্যাঁ, সব ওই একটা জায়গা থেকে, মানে ওই যে ভেতরে যে সব কিছু রয়েছে প্রকৃতির। আর ভীষণ আমি ইমোশনাল, তো একটু বলতে গেলে কেঁদেও ফেলি। যা যা মনের মধ্যে আছে সেগুলি হয়তো ওই কলম দিয়ে আমি বলি কবিতা হচ্ছে, সেগুলো হচ্ছে কি মানে সিম্বলিক ছবি। লেখাগুলোই তো অক্ষরই তো সিম্বলিক ছবি, যে সৃষ্টি হয়েছিল যখন, তখন তো ওই অক্ষরগুলো কি একটা করে ছবি, তো সেগুলোর মানে আছে। তার থেকে এবিসিডি বলুন, অঙ্ক বলুন, সবই ছবির ওপর দাঁড়িয়ে। আজকে যে সায়েন্স, সেটাও তো ছবির ওপর দাঁড়িয়ে। তো সেখানে সেই ছবি যদি কথা বলে, ছবি যদি সুরে বলে, তাহলে যা হয়। আর সেরকম জীবন থেকে নিয়ে আজকে একটা ভিক্ষাপাত্র নিয়ে কোনো বৃদ্ধা কি অল্প বয়সী মা কোলে ছেলে নিয়ে বসে বাটি হাতে বা লাঠি হাতে কেউ অপেক্ষা করছে, আর না হলে প্রেম পর্যায়ে, বা কেউ স্ট্রাগল করছে মাথায় ইট নিয়ে, কিন্তু তার মধ্যে শান্তি দেখিয়েছি। ইটের উপরে একটা পায়রা বসে আছে, কিংবা কেউ মন দিয়ে বই পড়ছে বসে। আপনি তো দেখেছেন, মানে চকটা এসেছিল তখনই, যখন আমি বড় মেটেরিয়াল পাচ্ছি না। রং তুলি ছবি এগুলো কেনার মতন তখন হয়তো একটা গ্যাপ ছিল,
সেই সময় মনে হলো যে ছোটোবেলা ফাঁকিবাজি করে স্কুলে যে চক করে জাস্ট ছেলে মেয়ে মতন বানাতাম লুকিয়ে লুকিয়ে টিচারকে ফাঁকি দিয়ে, তো সেই রকম যদি সেটাকে আমি এখন যদি একটা শিল্পের মতন করে যদি বার করি, যে কম্পোজিশনগুলো আমার মনের মধ্যে আমি ছবিতে করি, সেটা যদি আমি চকে ফুটিয়ে তুলি 10 পয়সার চক, তো সেই 10 পয়সার চক আমাকে আমার মা সঙ্গে সঙ্গেই পরদিন মাকে বললাম, মা আনিয়ে দিল। আমাদের যে কাজ করতো বেদানাকে দিয়ে আমি প্রথম রবীন্দ্রনাথ করলাম, তো আমিও পেরেছি, অন্যরকম কিছু করতে পারলাম। আর এটাও ছিল যে আমার গুরুজি, একজন গুরু ছিলেন যে মাস্টারমশাই, মানে গীতবিতানে উনি তবলা বাজাতেন, ব্রজতরঙ্গ যার, উনি শচীন কর্তার তবলিয়া ছিলেন। তো উনি তো আমাকে ভীষণ ভালোবাসতেন, মানে নিজের সন্তান মেয়েদের থেকেও বেশি। মানে আমার গান উনি বলতেন যে তুই আসলে আমরা গান বাজনা করি, আর যারা আসে তাদের জন্য মাসের শেষে টাকার দিকে তাকিয়ে থাকি। দিদি, এরই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চাইনা ক্লে নিয়ে কাজ করেছেন, মাটি নিয়ে কাজ করেছেন, সিমেন্ট নিয়ে কাজ করেছেন, অর্থাৎ স্কাল্পচারের সমস্ত পাথর নিয়ে করেছেন, সবেতেই এত প্রতিভা একসাথে কিভাবে মানে মানে রসদটা করতে আসছে, রসদটা করতে আসছে। মানে আমি তো দেখুন, আমার এখানে কোনো মূল্যবান দামি কোনো কিছু মাধ্যম নেই, সেই জন্য আমি বলি আমায় যদি রাস্তায় গিয়ে মানে বসতে হয়, তাহলে আমার হাতের কাছে যদি ইট থাকে, কয়লা থাকে, আমি তাই কেটে কেটে করবো। আর না হলে পরে আমি হয়তো কিছু না পেলে চারকোল দিয়ে ছবি আঁকবো, রং না থাকলে, কিন্তু সেটুকুনি ভগবান হয়তো করিয়ে দেয়। আর এখানে জিনিসগুলো দেখুন সব মানে পড়ে থাকা জিনিস দিয়েই করা। আজকে 10 পয়সার চকটাও যেরকম রিসার্চ করে করে পরবর্তীকালে যে করেছি, যে কেন আমি এটা পারবো না, কেন 2 ফিগার নিয়ে কমেন্ট করাই পারবো না, কেন 3টে হবে না 4টে হবে না, বা এরকমভাবে ঝুঁকে আছে এরকম মানুষকে কেন করতে পারবো না, বসে আছে, সব রকম মানে ডিটেলে পাটা বার করা। তারপরে মনীষীদের মুখ, সেটা বরঞ্চ আমি বলবো অনেক ইজি, যে আমি একটা মানে তার মধ্যে দিয়ে একটা করে ফেলছি, কিন্তু যে যখন ওই আপনি নরনারী বললেন, আসলে হলো মানুষের কম্পোজিশনটা সেটা ভাবনা ভেবে করতে হয়। এখন সেই জিনিসটা, আর আমি তো কোনো কিছু জীবনে ছবি এঁকে নিয়ে করি না, আমার মন থেকে হাত চলে, এবং ছবি আঁকা ওটাই, এই তুলি থেকে রং থেকে যেরকমভাবে আসে সেইভাবেই ছবি করি। আজকে দেখতে পাচ্ছি এই ক্যানভাসে যে সমস্ত ছবিগুলো ফুটে উঠেছে, এগুলো মূলত কিসের উপরে কাজ করেছেন? ক্যানভাসের ওপর কাজ তো দেখছেন তো, মানে বললাম যে প্রকৃতি যেটা আমার ভালো লাগা আমার মধ্যে আছে, আমি সেরকমভাবেই ছবি আঁকি। হয়তো তার মধ্যে আকাশ আছে, পাখি উড়ে যাচ্ছে, পাহাড় আছে, তার মধ্যেও তো কেউ একা বসে আছে ভাবছে। আচ্ছা, আমি আগে না প্যাস্টেল ওয়াটার কালার খুব করতাম, এখন আমার তারপরে অয়েল করেছি ভীষণ, মানে অয়েল কালার। আমি বাবাকে এসে তখন খুব ছোটো, বাবাকে বললাম, বাবা অফিস থেকে ফেরার সময় লিনসিড অয়েল, তারপিন তেল, অয়েল কালার। বাবার এটা খুব উৎসাহ। অফিস থেকে ফেরার সময় যেদিনকে বাবা হয়তো স্যালারি হতো মায়না, হ্যাঁ সেদিনকে বাবা আমাকে টুকটাক যা পারতো বাবা সেই জিনিসটা জিজ্ঞেস করতো, আমাকে এনে দিয়েছে। তারপরে পরবর্তীকালে বড় হয়ে নিজেই করেছি, কিন্তু সেই যে জিনিসগুলো আমি তারপরে বড় হয়ে অনেক বড় বড় ক্যানভাসেও করেছি অয়েল দিয়ে। কিন্তু তারপরে না অ্যাক্রিলিকটা হাতে যখন পেলাম, তখন আমার না অ্যাক্রিলিক এত ভালো লাগে যে শুকিয়ে যায় তাড়াতাড়ি। একটা ছবি করলে তার উপরে আমি আরেকটা ছবি করে দিতে পারি, মুছতে হয় না। সেটা অয়েলেও করা যায়, কিন্তু অ্যাক্রিলিকে বেশি ভালো, সেই জন্য আমার অ্যাক্রিলিকটা এখন বেশি হচ্ছে। আমরা যে এই কাজগুলো দেখতে পাচ্ছি, এখানে তো দেখতে পাচ্ছি মাটি আছে, সিমেন্ট আছে, এবং চাইনা ক্লে আছে, পাথর আছে, এগুলো সম্পর্কে যদি বলেন একটু। এগুলো তো মানে মাটি যেটা করে না, তারপর সিমেন্ট করে দিচ্ছি, আর সিমেন্ট করে গোল্ডেন চেনে দিয়েছি, তার ফলে মনে হচ্ছে হয়তো গোল্ডেনের জিনিসটা। আর এগুলো সব চায়না ক্লে, মানে মাটির সঙ্গে না মানে একটু সিমেন্ট মিশিয়ে, একটু রং মিশিয়ে, শক্ত করে আঠা দিয়ে এগুলো করেছি সব। আর তারপরে এখানে তো চকও আছে, আর এখানে তো পাথর, এখানে পাথর চক মাটি এগুলো রয়েছে। অর্থাৎ শিল্পের প্রয়োজনে যে সমস্ত জিনিস সবকেই কাজে লাগিয়েছেন, শুধুমাত্র কাঠকে, শিল্পের প্রয়োজনে নয়, কিন্তু কাঠকে কাজে লাগান। জিনিসটা পেয়ে সেই তার মতো করে কিছু বানিয়ে ফেলা। বলছি একমাত্র কাঠের কাজ বোধ কিছু করেননি? কাজটা এখনো করা হয়নি, তাই ভাবছিলাম। আমাকে পূর্ণেন্দু মন্ত্রী আমার প্রথম এক্সিবিশনে এসেছিলেন, এইখানে এই ঘরে হয়েছিল প্রথম, জীবনের প্রথম। তো উনি এসে খুব খুশি, মানে তখন আমি শুধু ওই চকটা করে যাচ্ছিলাম, 100টা চক দিয়ে আমি এক্সিবিশনটা করেছিলাম, খুব হয়েছিল। মানে চারিদিকে ভীষণ রকমের আলোচনা, মানে
যথেষ্ট পাবলিসিটি পেয়েছিলাম পেপার। তো সেখানে পূর্ণেন্দুপত্রী এসে বলেছিলেন যে মানে এই জিনিস তুমি যা করেছো মানে এগুলো হচ্ছে একদিন মহিরুহ হয়ে উঠবে, মানে তোমার কাজে লেখা আছে বাড়িতে। বললো যে এই শিল্পীর যে কী সাংঘাতিক ব্যাপার হবে, তখন তো নতুন প্রথম করেছি। বললো মহিরুহ হয়ে ওঠার সম্ভাবনা নয়, হবেই। এবং আমি বলছি যে আমি কাঠের কাজ দেখতে চাই তোমার হাতে, কাঠো বা যা পাও সেরকম যদি করো তাহলে ভালো হবে। তারপরে তো আমাদের হাতে এসেছে যা এসেছে, আমি সবসময় তো সব মেটেরিয়াল পাই না। যেমন নরম পাথর জব্বলপুরে পাওয়া যায়, যা ওইটা আমার বলছে যে আমি কাটতে পারি, আমাদের এই যে মানে চিনি দিয়ে হাতুড়ি দিয়ে না এগুলো করেছি, কিন্তু ভীষণ কষ্টসাধ্য। তবে এই চায়না ক্লে বা ওগুলোকে মিশিয়ে যেগুলো করেছি, প্লাস্টার অফ প্যারিস জমে যাওয়ার পরে সাংঘাতিক হাট, সেগুলোকে কেটে কেটে খুঁড়ে এই কয়েক মানে 2-1 মাস ধরে আমি এত কেটেছি যে আমি বলি যে আমি বোধহয় মানে কী বলবো, এত পরিশ্রম, চোখে বোধহয় কাজ করেছে, রাত্রে 1 ঘন্টা ঘুমোনো, মানে এইভাবে কাজ করেছি। কারণ অন্যান্য জিনিস করে তার ফাঁকে করেছি। দিদি, এত কিছুর পাশাপাশি আমরা জানি আপনার দুখানি কবিতার বইও বেরিয়েছে, হ্যাঁ, সেটা কিভাবে সম্ভব হলো? সেটা কিন্তু ছোটোবেলা থেকেই আছে, এগুলো সব ছোটোবেলা থেকেই আছে। মানে ধরুন যখন ছোটো ছিলাম তখন যেমন আমার ছবি হাতের মধ্যে বসে বসে এঁকে ফেলি, আমি খুব ছোটোবেলায় মানে লিখে ফেলতাম, মানে কলমটা ধরলে কলমটা এমনি এগোয়, ভেবে লিখি না, কিন্তু সেটা আমার সত্যি ভেতরের ব্যাপার। মানে ভীষণ কবিতাটা ভীষণ পছন্দ করি। আর কিছু মানে আমার লেখার ইচ্ছা আছে একটু মানে প্রবন্ধ ধরনের, মানে যেটা আমি বলে যাব, কোনো বিশেষ বিষয় নেই, কাকে ধর্ম বলে, কাকে রাজনীতি বলে, আর কোন জিনিসটা কী, এগুলোকে একটু বুঝিয়ে লেখা। যে ধর্মটা কিন্তু রাজনীতি নয়, আর রাজনীতি কিন্তু ধর্ম নয়। আগামী দিনের পরিকল্পনা কি? পরিকল্পনা অনেক আছে। আমি বলি যে আমি মানে কথা হিন্দিতে বলে আলু দামতা, সেজন্য আমিও শেষ বিন্দু পর্যন্ত আমার যা আছে আমি করবো, এবং সেটা আমি হাতে মেটেরিয়াল যেরকম পাবো সেরকম করবো। এই জায়গাটাতে আমার নিজের হয়তো একটু সীমাবদ্ধ থাকবে। একজন দেখছেন তো কাদা মাটি, পচা মাটি দিই, তার থেকে সিমেন্ট দিই, বা যেরকমভাবে যা পেয়েছি আমি করেছি। দিদি, তো এত কিছু পেলাম, এর মধ্যেই দুখানা কবিতার বই বেরিয়েছে, কবি হিসেবেও আপনাকে পেয়েছি, কিন্তু আবার জানি সঙ্গীত শিল্পী হিসেবেও আপনাকে আমরা জানি। যদি সঙ্গীতের একটা কিছু শোনান। এর মধ্যে একটা রবীন্দ্রসঙ্গীতের, মানে আপনি যখন এসেছিলেন তখন তার আগে যে সিডিটা বা ডিভিডি, এখন তো অনলাইন হয়, বেরিয়েছিল, তার থেকে বোধহয় একটা গান করেছিলাম। আর এবারে বেরিয়েছে একটা, সেটাও টপিক হয়ে গেছে। এতক্ষণ তো আমরা শুনলাম শিল্পী হয়ে ওঠা ও তার শিল্প সম্পর্কে নানা কথা। এবার আমরা যাব তার সঙ্গীত চর্চার জগতে, শুনব তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অংশবিশেষ। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে।
অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নাম্বার 9433138840 এই নাম্বারে।